মেটানিউমো ভাইরাস মোটেও নতুন কোনো ভাইরাস নয়, এটি অনেক পুরনো ভাইরাস। তবে বাংলাদেশে আলোচনা হচ্ছে নতুন করে, বা এটি নিয়ে অনেক কথা হচ্ছে। আইডিসিআর অনেক ধরনের নির্দেশনা দিচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে এক ধরনের। তো এর বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আনন্দের বিষয় হলো এই বিষয়ে যে দুজন অতিথি আমাদের সঙ্গে কথা বলবেন, দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা দিচ্ছেন। তাদের কাছে আমরা বলা যায় এক ধরনের বিশুদ্ধ তথ্য আসলে আমরা নিতে চাই, এই জন্য তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আলোচনার বিষয় আজকে মেটানিউমো ভাইরাস ও শীতকালীন ফ্লু এ বিষয়ে কথা বলতে অতিথিরা হলেন ডাক্তার ফারজানা হক শর্মী, সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন, সেন্ট লুইস ইউনিভার্সিটি হসপিটাল, যুক্তরাষ্ট্র। তিনি কয়েকদিনের জন্য বাংলাদেশে এসছেন এবং যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডাক্তার চন্দন মিত্র, প্রোগ্রাম ডিরেক্টর ইন্টারনাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। আরও পরিচয়, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। আমি ডাক্তার ফারজানা আপনার কাছে শুরুতেই জানতে চাইব, মেটানিউমো ভাইরাসের পরিচয়টা একটু জানতে চাই। মেটানিউমো ভাইরাসটা কিন্তু আপনার নতুন কিছু না, এটা প্রথম আবিষ্কার হয়েছে 2001 সালে এবং এটার আপনার ফ্যামিলি আরএনএ ফ্যামিলি, সেটাকে যদি আমরা খুব সহজভাবে বলি, করোনা ভাইরাস যেটা, সেটা একই ফ্যামিলিরই একটা ভাইরাস। আচ্ছা, ডাক্তার চন্দন মিত্র, আরেকটু বিজ্ঞানসম্মত আরও কি ব্যাখ্যা আপনি আসলে আমাদেরকে জানাতে চান, বা মেটানিউমো ভাইরাসের আরও পরিচয় কি দিতে চান? হিউম্যান মেটানিউমো ভাইরাস, ডক্টর ফারজানা হক যেটা বললেন, এটা নতুন কোনো ভাইরাস নয়। এটা প্রথমে আবিষ্কার হয়, যেটা বললেন, 2001 সালের দিকে, প্রবাবলি ডেনমার্কে। তো এই ভাইরাসটা হচ্ছে যে একটা পরিচিত ভাইরাস, যেমন আমরা সবাই জানি যে আরএসভি বা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। তো এটা কিন্তু একই ফ্যামিলির। তো আমাদের প্রতি বছর যখন আমরা ফ্লুর কথা বলি বা ভাইরাল ইনফেকশনের কথা বলি, তখন হচ্ছে একটা গ্রুপ অফ ভাইরাসের কথা আমরা চিন্তা করি আর কি, সবাইকে একসাথে মিলে আমরা বলি, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস বা আরএসভি ভাইরাস বা অ্যাডেনো ভাইরাস। তো এই সমস্ত ভাইরাসগুলো কিন্তু অনেক দিন ধরেই রয়ে গেছে। তো রিসেন্টলি হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে যে কথা হচ্ছে, তো এটার কারণটা হচ্ছে যে অনেকে বলছে, যেটা আপনার করোনার পর থেকে সবার মধ্যেই একটা ভয় যে নেক্সট প্যান্ডেমিকটা বা একটা নতুন ভাইরাস কখন আসলো। তো এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা অনেকের মধ্যে, যে এটা নতুন একটা ভাইরাস যেটা করোনার আকার নিতে পারে বা পৃথিবীতে আবার আরেকটা প্যান্ডেমিক আসতে পারে। কিন্তু এই ভাইরাসটা হচ্ছে আসলেই মোর দ্যান 20 ইয়ার্স অ্যারাউন্ড। সো এটা কোনো নতুন ভাইরাস নয়। সো আমাদের এই ভাইরাস সম্বন্ধে সাধারণত যেটা বলা হয় যে রোগীর 5 বছর বয়সের মধ্যে সবাই কিন্তু একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। তো যার জন্য কিছুটা হলেও আমাদের মধ্যে এই ভাইরাসের ইমিউনিটিটা, যেটা হার্ড ইমিউনিটি আমরা বলি, যে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। আর ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে বা ফ্লুর ব্যাপারে বা এই ভাইরাসের ব্যাপারে আপনি প্রথমে যেটা বললেন যে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে রিসেন্ট রিপোর্ট যেগুলো, যে চায়না থেকে বা হু থেকে যে রিপোর্টগুলো আসছে, রাইট, এই রোগীটার সংখ্যা, এই ভাইরাসের, এটা কিন্তু একটা সিজনাল ভাইরাস, রাইট। প্রথমে আপনি যদি চিন্তা করেন যে এই ভাইরাসটা এট দ্য এন্ড অফ দ্য উইন্টার অর বিগিনিং অফ দ্য স্প্রিং, এই সময়েই এই ভাইরাসটার সংখ্যা বেশি হয়। এবং আমরা যদি ইউএস এর কথাও চিন্তা করি, দেখা যায় যে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি, এই মাসগুলোতে হাসপাতালে রোগীর সংখ্যা বা ভাইরাল ইনফেকশনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। এবং এটা প্রতি বছরই হয় এবং চায়নাতেও হচ্ছে। এবং রিসেন্ট রিপোর্ট যেটা দেখা গেল, যে আপনার এই ভাইরাসগুলোর মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাই বেশি হয়। যেমন রিসেন্ট রিপোর্ট যেটার কথা আমি বলতে চাচ্ছি, যে চায়নাতে যদি দেখা যায় যে আউট পেশেন্ট যতগুলো টেস্ট হচ্ছে, তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা মেটানিউমো ভাইরাসের প্রপোর্শনটা কি, এটা কি অনেক বেশি কিনা। কিন্তু আউট পেশেন্ট যারা, দেখা যায় যে 30% পেশেন্টই কিন্তু ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, আপনার কাছে আসবো ডাক্তার ফারজানা, আপনার কাছে জানবো যে যেমন উনি বলছিলেন যে পার্সেন্টেজের দিক থেকে কিন্তু অনেক বেশি, সেটি আউট পেশেন্ট বলি বা যারা ভর্তি হয়েছে, তার মানে কি এমন
যে বাংলাদেশে এটি এক্সিস্ট করছে অনেক আগে থেকে, কিন্তু জানতে পারলাম আমরা অনেক পরে, বা পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা নেই, বা সেটি নিয়ে আসলে আমরা খুব বেশি ভাবিনি। বাস্তবতাটি আসলে কি, বাংলাদেশে কেন হঠাৎ এটি নিয়ে আলোচনা হচ্ছে? বাংলাদেশে আপনার এখন মূলত যেটা এটার কারণে আলোচনা হচ্ছে, কারণ এখন আপনার চায়না এবং অন্যান্য যে আপনার যে কান্ট্রি, যেমন ধরেন ইউএসএতে হয় কি আপনার অনেক বেশি আমরা ভাইরাল টেস্ট করি, এবং সেই ভাইরাল টেস্টের কারণে হিউম্যান মেটানিমো ভাইরাস, যেটা আপনার 2001 সালে হয়তো বা আবিষ্কার হয়েছে, কিন্তু এখন আমরা অনেক বেশি জানি, তার কারণে এখন আপনার মিডিয়ার কারণে বাংলাদেশে এখন এটা অনেক বেশি আলোচনা হচ্ছে। কিন্তু তার মানে এইটা না যে এটা আগে ছিল না। আপনার এটা কি এমনও হতে পারে যে চীনের ওহান শহর থেকে যেহেতু কোভিড ভাইরাস ছড়িয়ে গেছে, মানে আমরা চীনের কোনো একটা ইস্যু হলেই একটা খুব সেন্সিটাইজ একটা ব্যাপার আসলে হয়, মানে এই কারণে আসলে আলোচনাটা অনেক বেশি কিনা, মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে সেটাই মনে হয়, যেহেতু আপনার কোভিডে আমাদের একটা খুব ট্রমাটিক এক্সপেরিয়েন্স গেছে সারা ওয়ার্ল্ডে, হাজারো মানুষের, রাইট, সেটা খুবই দুঃখজনক, এবং সেটা কিন্তু আমরা এখনো আপনার সাফার করতেছে, আমাদের অনেকেরই হয়তো বা আমরা কাউকে হারাইছি, তো সেটার কারণে একটা আতঙ্কের ব্যাপার আছে। যেহেতু এখন চায়নাতে এটা বাড়ছে, আমরা ভাবতেছি যে এটা কি আরেকটা নাকি কোভিডের মতো, কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা ফোকাস করা, যে আতঙ্কিত না হওয়া, কারণ এটা কোভিডের একই ফ্যামিলির ভাইরাস হইলেও আপনার কিন্তু এটা কোভিডের মতো ওরকম সিভিয়ার কোনো ডিজিজ করে না, এবং এটা অনেক বছর আগে থেকেই ছিল। এখন আমরা শুধু আপনার মিডিয়ার কারণে এটার প্রতি আমাদের অ্যাটেনশন অনেক বেশি বেড়েছে আর কি। কিন্তু এটি আসলে কি শিশুদের প্রাধান্য থাকে? এই রোগটা আসলে কাদেরকে আক্রান্ত, যতটুকুই করে কাদেরকে বেশি করে, কোন বয়সী মানুষদেরকে করে? ওভারঅল আপনার হিউম্যান মেটানিমো ভাইরাসটা সবারই হতে পারে, কিন্তু পার্টিকুলার কিছু রিস্ক গ্রুপ থাকে যাদের আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। যেমন বাচ্চাদের বয়স যদি 5 বছরের নিচে থাকে, তারা একটা রিস্ক গ্রুপ। আরেকটা রিস্ক গ্রুপ হচ্ছে গিয়ে আপনার যাদের বয়স 65-র উপরে, যেটার কারণে আপনার ইমিউনিটি কমে, যেমন ধরেন অনেক কেমোথেরাপি, সেই সব রোগীদের কিন্তু এটা হওয়ার অনেক চান্স বেশি থাকে। ডক্টর চন্দন মিত্র, আপনার কাছে জানবো যে এটির লক্ষণগুলো আসলে কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, বা কি দেখে বুঝবো যে আসলে তিনি মেটানিউমো ভাইরাসে আক্রান্ত? ধন্যবাদ। তো মেটানিউমো ভাইরাসের কিন্তু আসলে সেপারেট কোনো সিম্পটম নাই। ইনফ্লুয়েঞ্জা যেমন লক্ষণ তেমন, হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি আমরা যেরকম ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হলে যে সিমটমগুলো দেখি, যেমন ধরেন ফিভার মানে জ্বর, কফ, নেজাল কনজেশন যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, বা সোর থ্রোট বা গলা ব্যথা হচ্ছে, মানে আমরা যেটা মাইল্ড সিমটম বলি এগুলা, রাইট। আর কিছু সিভিয়ার সিমটমস যেমন হচ্ছে নিউমোনিয়া। তো এটাই হচ্ছে মানে ভাইরাল সিনড্রোম, স্পেকট্রাম অফ ভাইরাল সিনড্রোম আমরা যেটা বলি। ডাক্তার ফারজানা, আপনার কাছে জানতে চাই, তাহলে কি মানে এটি নিয়ে কি আসলে আলাদা করে বের করা বা পরীক্ষা নিরীক্ষা করা বা আদৌ দরকার আছে কিনা? মানে যদি একটা গ্রুপ তো ঝুঁকিপূর্ণ, যদিও আপনার যেহেতু আপনার ট্রিটমেন্ট কিন্তু এটার কোনো ওষুধ নাই, কোনো ভ্যাকসিনও নাই। আচ্ছা, হ্যাঁ, এবং এটা যেমন ধরেন আমি যেই হসপিটাল ইউনিভার্সিটিতে কাজ করি, পার্টিকুলারলি শীতকালের সময় আমরা এটার অনেক রোগী দেখি। হ্যাঁ, কিন্তু আপনার যেহেতু এটার ইম্পর্টেন্ট কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, আমাদের আলাদা করে যে এটা খুঁজে বের করতে হবে তার কিন্তু কোনো সার্থকতা নাই। এবং আপনার যে কোনো ভাইরাল ডিজিজের মতোই হিউম্যান মেটানিমো ভাইরাস ডিজিজটাও আপনার ধরেন উপসর্গ থাকতে পারে 3 থেকে 5 দিনের মতো, যদি না যেসব রিস্কি গ্রুপ আমরা বললাম। সুতরাং আপনার এটার পিছে যে আপনার মানে অনেক টাকা খরচ করতে হবে বের করার জন্য, তাতে কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু তাহলে যদি চাই সেটা হচ্ছে যে মানে ডক্টর ফারজানা হক ঠিকই বললেন যে আমরা সবসময় একটা টেস্ট বা কিছু একটা অর্ডার দেওয়ার আগে আমরা চিন্তা করি যে ওইটার রেজাল্টটা আসলে আমরা সেটা দিয়ে কি করব, তাই না? জি। তো যে গুরুত্বপূর্ণ কথাটা ডক্টর ফারজানা হক বললেন যে এটার যেহেতু কোনো চিকিৎসা নেই, তাহলে এটা যদি আমরা পয়সা দিয়ে বা টেস্ট করে, এটা ডেফিনেটলি টেস্ট আছে, রাইট? যেমন আরটিপিসিআর করলে ইউ ক্যান ডায়াগনোজ ইট, কিন্তু হোয়াট উই আর গোনা ডু। তো আমাদের হাসপাতালে এখানে আমরা যেটা করি যে রুগী যদি মানে এই ভাইরাল সিনড্রোমের উপসর্গ নিয়ে ভর্তি হয়, আমরা কিন্তু দ্রুত টেস্ট করি। একটা হচ্ছে কোভিড, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তার কারণ হচ্ছে যে এই ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা আছে আর হচ্ছে কোভিডের চিকিৎসা আছে, রাইট? যদি সিভিয়ারিটি হয়ে যায়, মানে স্পেসিফিক চিকিৎসা না, বাট সিভিয়ারিটি অফ দ্য সিমটম অনুযায়ী। কিন্তু অন্য ভাইরাসগুলা কিন্তু আমরা টেস্ট করি না, কারণ আমরা যদি টেস্ট করে জানতেও পারি এটা হিউম্যান মেটানিমো ভাইরাস, ট্রিটমেন্ট হিসাবে কিন্তু কোনো চেঞ্জ আমাদের হচ্ছে না, তাই না? সো আমরা কিন্তু এই টেস্টগুলা, ভাইরাসের টেস্টটাই আমরা করি না।
বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে ডাক্তার ফারজানা আপনার কাছে জানবো যে আমরা ইনফ্লুয়েঞ্জা গ্রুপের ধরে নিয়েই আসলে তার চিকিৎসা চালিয়ে যাব, আপনারা চালিয়ে যান, ব্যাপারটা এরকম কিনা? না, এখানে জি প্লিজ। এখানে আমি একটু সরি যদি সরি আমি একটু ইন্টারাপ্ট করি। জি, মানে ইনফ্লুয়েঞ্জা ভেবেই চিকিৎসা করি না, কিন্তু আমরা সিম্পটোম্যাটিক চিকিৎসাটা করি। কিন্তু আমি আপনাকে বলছি যে কারণে যে বাংলাদেশে যেহেতু আমরা আলাদা করে পরীক্ষা করার আমাদের সুযোগ নেই বা পরীক্ষা করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পার্সপেক্টিভেই আসলে কথা বলছি। বাংলাদেশের চিকিৎসকরা তাহলে এটিকে কতটা আমলে নেবেন বা আসলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আসলে কি করবেন? ইনফ্লুয়েঞ্জা যদি আমরা ডায়াগনোস করি এবং পেশেন্ট যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে আমরা ট্যামিফ্লু, যেটা অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা মেডিকেশন, আমরা ইউজ করতে পারি, রাইট? কিন্তু যদি ইনফ্লুয়েঞ্জা না হয় তাহলে কিন্তু চিকিৎসা সেম না। আমরা কিন্তু তাকে ট্যামিফ্লু বা এই মেডিসিনটা দিব না, তাকে আমরা সিম্পটোম্যাটিক ট্রিটমেন্টটা দিব। যে জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল, টাইলেনল বা আইবুপ্রোফেন, বা আপনার কফ হলে কাফ মেডিসিন, সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার ফারজানা, মানে মূল বিষয়বস্তু আমরা আসলে বুঝলাম, কিন্তু আপনি নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যম দেখছেন বা খোঁজ খবর রাখছেন বা এটা নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে, বাংলাদেশে আসলে এটি নিয়ে কি হচ্ছে বা এটা নিয়ে কি আসলে চিকিৎসকদের পক্ষ থেকে কেমন আলোচনা হচ্ছে বা এটি নিয়ে আমাদের কতটা কনসার্ন হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে বিশ্বাস করি যে আমাদের জানা দরকার যে কোনটার ক্ষেত্রে আমরা দুশ্চিন্তা করব এবং কোনটার ক্ষেত্রে আমরা করব না। এবং এই ভাইরাসটার ক্ষেত্রে আমাদের আসলে দুশ্চিন্তা না করে, যেটা ডক্টর চন্দ্র মিত্র বললেন, যেহেতু কোনো আপনার পার্টিকুলার কোনো ওষুধ নাই, ভ্যাকসিন নাই, তা যখন এইসব ধরনের আপনার লক্ষণগুলো দেখা যাবে, জ্বর, সর্দি, তখন ওইসব ক্ষেত্রে আপনার টাকা নষ্ট না করে আমাদের ফোকাস করা দরকার আছে। আমরা যদি ওই সময়টা পুষ্টিকর খাবার খাই, আচ্ছা ঠিকঠাক মতো, যদি আমরা ধরেন বাসার ভিতরে থাকি, ওই সময় বাইরে না গেলাম, পানিটা ঠিক মতো খাওয়া, যাতে আমাদের হাইড্রেশনটা ঠিক মতো থাকে, সেটা কিন্তু আপনার খুবই বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন আমরা এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতেছি। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে মানে আমাদের আতঙ্কিত না হয়ে, টাকা খরচ আমাদের ওষুধের পিছনে না করে, আমরা যদি ওই সময় আমাদের রেগুলার যেসব জিনিসগুলা, যে খাওয়া দাওয়া ঠিক মতো করা, বাসায় থাকা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে এই যে শীতকালীন ফ্লু, প্রতি বছর শীতকাল এলেই যেমন আপনি যুক্তরাষ্ট্রের চিত্র বলছিলেন, বাংলাদেশেও তাই, যে রোগীদের আধিক্য দেখা যায় আর কি হাসপাতালগুলোতে। কিন্তু এই ফ্লু থেকে মুক্ত থাকার পথ আমরা পরে আলোচনা করব। এটি আসলে কিভাবে ছড়ায়? ফ্লু কিন্তু আপনার শীতকালে অনেক বেশি ছড়ায়। তার কারণ হচ্ছে গিয়ে শীতকালে আমাদের বাতাসের আর্দ্রতাটা অনেক কম থাকে, যার কারণে আপনার ফ্লু এসব ভাইরাসগুলা অনেক বেশি দিন বাঁচে কম্পেয়ার টু আপনার গরমকাল। তো যে কোনো ভাইরাসই আপনার শীতকালে খুব ছড়ায়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং এগুলাকে কিন্তু আপনার খুব নর্মাল জিনিস দিয়ে ছড়াতে পারে। যেমন ধরেন কারো যদি সর্দি, হাঁচি, কাশি থাকে, আমরা যদি তাদের ধরেন 6 ফিটের মধ্যে থাকি, 6 ফুটের মধ্যে থাকি, তখন তাদের থেকে আমাদের মধ্যে চলে আসতে পারে, সেটা খুব সহজে। দ্বিতীয়ত, কোনো আপনার পদার্থে যদি সেই ভাইরাসটা থাকে, যেমন ধরেন আপনি লিফটে যাচ্ছেন, লিফটের বাটনটা কেউ আগে টাচ করছে যার এই ভাইরাল ফ্লুটা আছে, অথবা যে দরজার যে হাতলটা সেটা কেউ ধরলো যার এই ফ্লুটা আছে, অথবা আপনি কারো একই থালাবাটিতে খাচ্ছেন, কারো যদি সেই জ্বর বা সর্দি থেকে থাকে, এসব নর্মাল জিনিসের মাধ্যমে হয়তো বা আমরা এটা সবসময় খুব একটা চিন্তা করি না, কিন্তু জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। পার্টিকুলারলি কারো যদি বাসায় বাচ্চা থাকে 5 বছরের নিচে, অথবা আমাদের বয়স্ক আত্মীয় স্বজন থাকে, সেসব ক্ষেত্রে আমাদের খুবই এইসব ব্যাপারে সতর্ক থাকা দরকার। ধন্যবাদ। ডাক্তার চন্দন মিত্র, আপনার কাছে জানবো যে ফ্লু একটি সাধারণ চিকিৎসা হিসেবেই তো আমরা নিয়ে ফেলেছি, যেহেতু এটা নিয়ে প্রচুর এক সময় আলোচনা হয়েছে, কথা হয়েছে, ট্রিটমেন্ট প্রোটোকলও আসলে তৈরি হয়েছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে যুক্তরাষ্ট্রে আপনারা যে দুজন আপনারা চিকিৎসা দিচ্ছেন বা বাংলাদেশে আসলে যেভাবে দেওয়া হয়, এখানকার কোনো গুণগত পার্থক্য কি পরিলক্ষিত হয় রোগী ম্যানেজমেন্টের ক্ষেত্রে? প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট এই ক্ষেত্রে আমি বলবো। তো ডক্টর ফারজানা হক যেটা বললেন যে এই রোগটা যেভাবে ছড়ায়, তাই না, এটা হচ্ছে একটা ড্রপলেট হিসাবে ছড়ায়, তো এটা অনেকটা কোভিডের মতোই। তো আমাদের এই ভাইরাসের ক্ষেত্রে যেহেতু চিকিৎসা নেই বা স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাস মেডিকেশন নাই, রাইট, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিকেশন, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা বলি।
তো প্রিভেনশন হচ্ছে এখানে সবচেয়ে বড় জিনিস, যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে হ্যান্ড হাইজিন। আর যেটা ড্রপলেট প্রিকশন, আমাদের যখন আমরা হাঁচি কাশি দেই, মানে কাভার করে নেওয়া মুখটা, বা যেমন সারফেস টু সারফেস, যেমন আমাদের টেলিফোন বা টেবিল বা যে কোনো জায়গায় যে ড্রপলেটগুলো পড়ছে সেইভাবে আসতেছে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যেই জিনিসটা ডক্টর ফারজানা হক কিছুক্ষণ আগেও যেটা বললেন, যে একটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, আর প্রথম জিনিসটা হচ্ছে হাইড্রেশন আর নিউট্রিশন, রাইট? তো রোগীর যদি ওরকম সিভিয়ার কোনো ডিজিজ না হয় যে তাদের হাসপাতালে যেতে হচ্ছে এবং তাদের অক্সিজেনের প্রয়োজন, তাহলে হচ্ছে যে আপনার জ্বর, মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেটা, যে জ্বর আসলে জ্বরের ওষুধ যেটা হচ্ছে প্যারাসিটামল বা টাইলেনল বা আপনার আইবুপ্রোফেন, তারপরে কফ হলে কফের ওষুধ, অ্যাডিকুয়েট হাইড্রেশন, এবং হচ্ছে আপনার নিউট্রিশনাল ফুড, এটাই হচ্ছে মেইন চিকিৎসা কিন্তু। আর হাসপাতালে যদি ভর্তি হতে হয়, তাদের যদি অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে অক্সিজেন দেয়া। আমাদের বডি কিন্তু এই ভাইরাল ইনফেকশনগুলোর এগেনস্টে বডির ইমিউনিটিটাই ফাইট করে রিকভার করে ফেলে, রাইট? এবং এটা 3 থেকে 5 দিনের মতো সিমটমগুলো থাকে। তো তাহলেই কিন্তু আপনার বডি নিজেই রিকভার করে ফেলবে। ধন্যবাদ। যেহেতু ইমিউনিটির প্রসঙ্গ আসলে এসে গেল, আমি ডাক্তার ফারজানা আপনার কাছে জানতে চাই যে মানে এই ভাইরাল ইনফেকশনগুলো যার বডি বেশি ইমিউন তিনিই তো সুরক্ষা বেশি পান। আমরা কোভিডের ক্ষেত্রেও আসলে দেখেছি। এই ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য আমাদের একেবারে জীবন আচরণ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত? অবশ্যই আপনার ইমিউন, যেহেতু এটা খুব একটা কমন ভাইরাস, আপনার শীতকালে হয়, আমি যেটা বলবো যে ম্যাক্সিমাম আমাদের দেশের জনগণই কিন্তু কোনো না কোনো সময় দেখা যাচ্ছে এই ভাইরাসটা হয়েছে, এবং তাদের মধ্যে যে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাটা অলরেডি গ্রো করছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে সবার কিন্তু ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা একরকমের না। এখন সেটার ক্ষেত্রে আমরা কিভাবে বুস্ট করতে পারি? হ্যাঁ, বুস্ট করার কিন্তু খুব বেসিক সিম্পল, সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যকর খাবারটা খাওয়া। সেটা আমরা অনেক সময় ভাবি, মনে রাখি না, আমরা ভাবি যে আচ্ছা ওষুধ দিয়ে হয়তো আমরা বাড়াবো, কিন্তু এটা ভেরি ভেরি বেসিক, যে আপনার স্বাস্থ্যকর খাবারটা খাওয়া, এবং কেউ যদি অসুস্থ থাকে তাদের কাছ থেকে আসলে নিজেকে দূরে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। কারণ যতই দেখা যায় যে আপনার ইমিউনিটি ভালো হোক না কেন, আমরা যদি অসুস্থ মানুষের কাছে থাকি সেটার কিন্তু উপসর্গ অনেকখানি আসতে পারে এবং ডিপেন্ড করে আপনার ইমিউনিটির উপরে। সেক্ষেত্রে কোভিডের মতোই মাস্ক বা অন্যান্য কিছু দিয়ে মানে নিজেকে অন্তত প্রোটেক্ট রাখা আর কি, এমন তো দূরে চলে যাবে ব্যাপারটা তো সেরকম না। অবশ্যই, মানে আপনার অ্যাটলিস্ট আমরা যখন আপনার বাসে বা অন্য খুবই ক্রাউডি প্লেসে যখন চলতেছি, সেটা তো আমাদের দৈনন্দিন জীবনে যেতেই হবে না, কিন্তু সেখানে আপনি যেটা বললেন যে মাস্কটা ব্যবহার করা, এবং কারো যদি হাঁচি কাশি হয় সেক্ষেত্রে আপনার টিস্যুটা ব্যবহার করে সাথে সাথে আপনার কোনো বাস্কেটে ফেলে দেওয়া যাতে সেটা ড্রপলেট না ছড়ায়। কেউ যদি আপনার অনেক বেশি জ্বর থাকে, ধরেন 102, অনেক বেশি কাশি হচ্ছে, শ্বাসকষ্ট, হঠাৎ করে খুব ঘামতেছে, এগুলো কিন্তু ওয়ার্নিং সাইন। এবং সেই সব ক্ষেত্রে যদি আপনার এটা ভাইরাল, মোস্ট অফ লাইকলি এটা ভাইরাল, সেই ক্ষেত্রে সেই সব ওয়ার্নিং সাইনের ক্ষেত্রে আমাদেরকে এইসব রোগীগুলোকে হসপিটালে নিতে হবে এবং দেখতে হবে যে তাদের আপনার যে অক্সিজেন স্যাচুরেশন বা অক্সিজেন নাম্বারটা কতটুকু আছে। ধন্যবাদ ডাক্তার চন্দন মিত্র। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। যেমন সাধারণত দেখা যায় যে এই ফ্লু থেকে যখন নিউমোনিয়া হচ্ছে বা ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা কিন্তু তৈরি হয় সেই শিশু বা যারাই আসলে আক্রান্ত হোক না কেন। সেক্ষেত্রে এত সতর্কতার পরেও আপনারা যতগুলো মেজার্সের কথা বলছেন, তারপরেও তো আমেরিকাতে রোগী 2-3 গুণ হচ্ছে, বাংলাদেশে হয়তো 5 গুণ 6 গুণ হচ্ছে, কিন্তু মৃত্যুহারের দিক থেকে বাংলাদেশ এখনও কতটা বেশি ঝুঁকিতে আছে? মানে আপনারা মৃত্যুহারকে কতটা কমাতে পেরেছেন, বা বাংলাদেশ আসলে কতটুকু এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে, বা এক্ষেত্রে আসলে আরও কি সতর্কতা প্রয়োজন? না, এখন কোভিড পূর্ববর্তী বাংলাদেশ এবং কোভিড পরবর্তী বাংলাদেশ কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? যেমন কোভিড যখন প্রথম শুরু হলো, যেমন ও প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটু বলে নিই যে ট্রিটমেন্ট কিন্তু, যে আসলেই প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে হিউম্যান মেটানিমো ভাইরাস এর এগেনস্টে কোনো ট্রিটমেন্ট নেই, রাইট? অ্যান্টিভাইরাল কোনো মেডিকেশন নেই। সো ট্রিটমেন্টটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবং পেশেন্টকে ওই ডক্টর ফারজানা হক যেটা বললেন যে ওয়ার্নিং সাইনগুলো আমাদের জানতে হবে। রোগীর যদি শ্বাসকষ্ট হয় তাহলে হাসপাতালে নিতে হবে, এবং শ্বাসকষ্ট হলে যে ওষুধগুলো দিতে হয়, প্রথম জিনিসই হচ্ছে অক্সিজেন। রোগীর অক্সিজেনেশন যেমন 92%-এর উপরে থাকে। এবং আরেকটা হচ্ছে যে ব্রঙ্কোডাইলেটার্স, যেগুলো হচ্ছে ইনহেলার্স বা নেবুলাইজেশন আমরা যেটাকে বলি।
যদি হুইজিং বা ব্রঙ্কোকনস্ট্রিকশন ওই সিমটমগুলো দেখা দেয়। তো এখন কোভিডের আগে কিন্তু বাংলাদেশের হাসপাতালগুলোতে আপনার অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই বা এই সচেতনতাগুলো ছিল না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখন যদি ধরেন ওয়ার্স্ট কেস সিনারিও, যে ঠিক আছে মেটানিমো ভাইরাসটা মানে অনেক ছড়ায় পড়লো বা এই অনেক পেশেন্ট হাসপাতালে ভর্তি হলো, আমার কাছে যেটা মনে হয় যে কোভিড পরবর্তী বাংলাদেশের হাসপাতালের যা সিচুয়েশন, কারণ প্রত্যেকটা হাসপাতালেই অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে কিন্তু এখন। সো আমরা যদি পেশেন্টকে অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড রাখতে পারি, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে পারি এবং অক্সিজেন দিতে পারি, তাহলেই কিন্তু মানে একটা নির্দিষ্ট সময়, যেটা 3 থেকে 5 দিন, রোগী কিন্তু আসলে সুস্থ হয়ে উঠবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে মৃত্যু ঝুঁকিটা কোভিডের সময় প্রথম দিকে যে কারণে ছিল, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এটার মূল কারণটা কিন্তু ছিল যে আমাদের এনাফ ইনফ্রাস্ট্রাকচার বা অক্সিজেন ছিল না, তাই না? কিন্তু এখন কিন্তু আমাদের সেটা আছে। সো আমার মনে হয় না যে কিন্তু আমি ডাক্তার চন্দন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে মেটানিউমো ভাইরাসকে যদি আপনি বাদ দেন, এখনো তো নিউমোনিয়াতে মৃত্যু হচ্ছে, ব্রঙ্কিওলাইটিসে মৃত্যু হচ্ছে, বা এখানে অনেক ধরনের অপচিকিৎসার শিকারও আসলে বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয়ে যায় চিকিৎসকের কাছে আসার আগেই। চিকিৎসকরা হয়তো অপচিকিৎসা করছেন না, কিন্তু আমি আগেই হয়তো অ্যান্টিবায়োটিক শুরু করলাম বা দোকানি আমাকে একটা ওষুধ দিয়ে ফেললো। মানে এই জায়গাগুলোতে আমরা এখনো কতটা পিছিয়ে আছি বলে আপনার মনে হয়, বা আপনারা তো গবেষণাগুলো দেখছেন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে? তো এটা কিন্তু মানে এটা অনেক বড় ডিসকাশন আসলে, যে এই যে বাংলাদেশে যে ফার্মেসিতে গেলেই আপনি চাইলেই একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন, তাই না? যে আমরা আসলে ফার্মেসি নামও বলি না, আমরা ওষুধের দোকান বলি। সেটাই যে কিন্তু আপনি যদি দেখেন উন্নত বিশ্বগুলোতে, ইউরোপ বা আমেরিকাতে, আপনার ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু কোনো ওষুধ কোনো ফার্মেসি দিতে পারে না, তাই না? এর ফলে মানে এটা একটা অনেক বড় ডিসকাশন। মানে বাংলাদেশের যে সমস্যাটা, এটা আপনি যে বিভিন্ন স্টাডির কথা বললেন, আপনি যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম প্রচুর বেশি কম্পেয়ার টু ইউরোপ এবং আমেরিকার তুলনায়, তাই না? কারণটা কি? কারণটা হচ্ছে যে এক্সপোজার টু অ্যান্টিবায়োটিক। আপনি দোকানে গিয়ে বললেন যে ঠিক আছে আমার একটা ঠান্ডা লাগছে, আমাকে অ্যামোক্সিসিলিন দেন, বা আমাকে অ্যাজিথ্রোমাইসিন দেন, বা আমাকে একটা সিপ্রোফ্লক্সাসিন দেন। দোকানদারও দিয়ে দিল বা ফার্মাসিস্টও দিয়ে দিল, অথবা আপনি গিয়ে বললেন আমার ঠান্ডা লেগেছে, আমি কি খাবো, ফার্মাসিস্টও কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এবং এতে কিন্তু যে ক্ষতিটা হয়, যে এই যে অ্যান্টিবায়োটিকের বারবার বডিতে এক্সপোজার গুলো হচ্ছে, তাতে কিন্তু রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আসলেই যখন একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা ব্যাকটেরিয়াল ইউরিন ইনফেকশন বা ব্যাকটেরিয়াল অন্য কোনো ইনফেকশন হয়, তখন রেগুলার যেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করার কথা, সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আর কাজ করে না। যার জন্যেই কিন্তু দেখা যায় যে আমাদের মানে হাসপাতালে বা আইসিইউতে মৃত্যু হারটা বেশি, কিন্তু এটা কিন্তু এই ইনফেকশনের কারণেই, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজমের কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার ফারজানা শর্মী, একটি খুবই দূরতম প্রশ্ন মানে আমার মাথায় আসলে তাই আপনাকে করছি। বাংলাদেশে আপনি জানেন যে দূষণে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি আর কি, এবং শীতকালে আপনি দেখবেন যে আপনি আকাশ আমরা পরিষ্কারভাবে দেখতে পারি না, মানে এত মানে ধোঁয়াশা বা ধুলোর আস্তরণ থাকে। আমরা যেমন গরমকালের সাথে শীতকালকে এক ধরনের কম্প্যারিজন করছি বা কম্পেয়ার করছি যে এই সময় ফ্লুগুলো আসলে মানুষকে বেশি আক্রান্ত করে ফেলে। দূষণ কি আরেকটা ফ্যাক্টর হিসেবে আমাদের ঝুঁকি তৈরি করছে কিনা এই ফ্লুগুলোর ক্ষেত্রে? মানে এরকম কোনো গবেষণা বা কোনো বিষয় আছে কিনা, এটার সাথে মেলানো যায় কিনা? আপনার অনেক গবেষণা আছে এবং তাতে দেখা গেছে যে আপনার এয়ার পলিউশন কিন্তু অন্যতম একটা কারণ আপনার যে কোনো ধরনের ফুসফুসের যে কোনো রোগ হওয়ার কারণে। যেমন ধরেন আপনার সিওপিডি, হ্যাঁ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, যে কোনো ধরনের আপনার ফুসফুসজনিত রোগ কিন্তু আপনার এই এয়ার পলিউশনের কারণে, বা যেটা আপনার মানে ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। হ্যাঁ, তার সাথে যখন আপনার পলিউশনটা বাড়ে, পলিউশনের সাথে কিন্তু আপনার ডাস্ট বা ধুলারও একটা কিন্তু আছে, হ্যাঁ, একসাথে আপনার থাকে। সেটা আপনার খুবই কমন একটা আপনার ট্রিগার
যার কারণে আপনার যে কোনো ধরনের মানে ফুসফুসজনিত রোগ হতে পারে। এবং আমরা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আগে ধরেন আমাদের গ্রামে যে আমার নানি দাদি কিন্তু আপনার ওই যে মাটির চুলাতে রান্না করতো, হ্যাঁ, যে সেটা যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটার কারণেও কিন্তু আপনার গবেষণায় দেখা গেছে যে অনেক মহিলাদের আপনার শ্বাসের অনেক কঠিন রোগ হতে পারে অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের এগেইন আপনার যখনই আমরা দেখবো যে আমরা কোনো জায়গায় যাচ্ছি যেখানে পলিউশনটা অনেক বেশি, আপনার এয়ার পলিউশনটা, সেখানে মাস্ক ব্যবহার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা মাস্ক মাস্ট হওয়া উচিত আর কি। অবশ্যই। ডাক্তার চন্দন মিত্র, আপনার কাছে একটু জানতে চাই, ইনফেকশন কন্ট্রোল নিয়ে বাংলাদেশের পরিস্থিতি আপনারা বোধহয় জানেন যে এখানে পোস্ট অফ বলেন বা ওয়ার্ড বলেন, এখানে নানান ধরনের মানে এমনও আছে যে এই কমিটিটা শুধু হয়ে আছে কিন্তু কোনো ধরনের কোনো কাজ মিটিং কিছুই আসলে হয় না। এই ফ্লুগুলো যদিও 5% বা 10% মানুষকে আক্রান্ত করছে বা ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু আমার হাসপাতাল যদি সেরকম ওয়েল অর্গানাইজ না হয় বা আমি যদি ইনফেকশন কন্ট্রোল নিয়ে যদি মাথা ব্যথা যদি আমার না থাকে, এটি কি আসলে বেশি মানুষের কাছে বা ওই রোগীদের মধ্যে ছড়ানোর ক্ষেত্রে কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিনা? ওয়ার্ড কনসেপ্টটা যে একটা ওয়ার্ডে 15 জন 20 জন 30 জন রোগী, সেই ধরনের কিন্তু এখানে নাই। তো সেটা একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হাসপাতালে পেশেন্ট যখন ভর্তি হয় বা কারো যদি একটা হিস্ট্রি থাকে যে তারও MRSA, VRE বা এই ধরনের অর্গানিজম ছিল, তাকে কিন্তু আমাদের একটা আলাদা ঘরে রাখা হয় এবং একটা কন্ট্যাক্ট প্রিকশনে রাখা হয়। ওই পেশেন্টগুলোকে আমরা দেখি বা নার্স যখন দেখে, আমরা কোভিড রোগী দেখতে গেলে যেরকম একটা গাউন, গ্লাভস বা একটা যদি ড্রপলেট, এখানে তো ড্রপলেট প্রিকশন নেই, বাট এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আমরা কিন্তু সেইভাবে প্রিকশন নিয়ে পেশেন্টগুলোর ঘরে যাই, তাদেরকে এক্সামিন করার পরে বা নার্সরা তাদেরকে ওষুধ দেওয়ার পরে যখন আমরা বের হয়ে আসি, উই ডিসপোজ দোজ গাউন অ্যান্ড গ্লাভস সো দ্যাট when we go to the আমরা পরের ঘর পেশেন্টের ঘরে যাই, উই আর নট ট্রান্সমিটিং দোজ যে জীবাণুগুলো এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের। তো একটা হচ্ছে যে আপনার এই বিভিন্ন মাল্টিপল অ্যান্টিবায়োটিক এক্সপোজারের জন্য পেশেন্টের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম ডেভেলপ করতে পারে, আর আরেকটা হচ্ছে যে এক রোগী থেকে আরেক রোগীতে ছড়াতে পারে। কিন্তু এই ছড়ানোটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যে আমরা যদি জানি যে এই রোগীটার মানে এই সিরিয়াস অর্গানিজমের ইনফেকশনের হিস্ট্রি আছে, তাহলে কিন্তু তাদেরকে আমরা অন্য রোগীদের থেকে আলাদা করে রাখি, সেক্ষেত্রে কিন্তু ছড়ানোর সম্ভাবনাটা কম হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার ফারজানা। তার মানে কি আমরা এই বলতে পারি যে আমরা প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো অনেক ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে খুব বেশি পার্থক্য হয়তো হবে না, বা হয়তো আমরা একই ধরনের ওষুধ দিচ্ছি, কিন্তু আমাদের এই ম্যানেজমেন্টের কারণে বা আমাদের এই যে প্রিকশনের কারণে আমরা হয়তো এই ক্ষতিটা নিজেদের ক্ষতি নিজেরা করে ফেলছি। বা অনেক ক্ষেত্রে চিকিৎসকরা একটা সাধারণ রোগী দেখার ক্ষেত্রেও আপনারা যতটা মেজার নিয়ে যান বা প্রিকশন নিয়ে যান, সেটি হয়তো বাংলাদেশে সাধারণভাবেই এটি মানা হচ্ছে না। এটি আমাদেরকে অনেক বেশি পেছনে ফেলে দিচ্ছে কিনা? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা আনফর্চুনেট ট্রুথ। আপনার নলেজ মানে আপনার যে কশন, যেমন ধরেন আমি US বলেন, UK, কানাডা সব হসপিটালে ইনফেকশন কন্ট্রোল কিন্তু একটা ডিফারেন্ট, একটা সেপারেট একটা ডিপার্টমেন্ট। এবং এখানে আমাদের সবাইকে অনেক কশাস থাকতে হয় অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। এবং যেহেতু ইনফেকশন কন্ট্রোলটা সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কোনো ফিজিশিয়ান কিন্তু আননেসেসারি কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবে না। সাথে সাথে যখন আমরা একটা কালচার পাই, সাথে সাথে ধরেন কল আসবে যে আচ্ছা কালচার চলে আসছে, তার মানে এখন এই অ্যান্টিবায়োটিকটাকে আমাদের কমায় দিতে হবে, এতখানি গুরুত্বপূর্ণ। এবং ইনফেকশনটা আমরা ভাবি যে আচ্ছা ইনফেকশন, কিন্তু গবেষণায় দেখা গেছে যে ইনফেকশন কিন্তু আপনার অনেক সময় 1 থেকে 3 নাম্বার আপনার কারণ হতে পারে যে কোনো ধরনের মানে আপনার মৃত্যু ঝুঁকির জন্য। সেটা দেখা গেল যে একটা ক্যান্সার থেকে উনি মারা যাবেন হয়তো 5 বছর পরে, কিন্তু সংক্রমণ তার মৃত্যুটাকে এগিয়ে নিয়ে এসে হয়তো আরো 2 বছর কমিয়ে দিল আর কি। এমন ঘটনা তো অনেক ক্ষেত্রে ঘটে সংক্রমণের ক্ষেত্রে। অবশ্যই আপনার দেখা যায় যে ইনফেকশন বা আমরা যেটাকে সেপসিস বলা হয়, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেটা কিন্তু আপনার দেখা যায় যে 6 থেকে 8 ঘন্টার মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। ইনফেকশনটা খুবই আপনার ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নলেজ এবং সাথে ম্যানেজমেন্ট দুটাই খুবই দরকার। যেমন ধরেন আমরা যখন কোনো একটা রোগীকে দেখতে যাই ডাক্তার হিসেবে, হ্যান্ড হাইজিন
হাইজিন করা, হাতটা ধুয়ে যাওয়া অথবা গ্লাভসটা পরে যাওয়া, সেটা কিন্তু আপনার মানে চিকিৎসকদের মধ্যে সেই সচেতনতাও খুবই দরকার, নট শুধু আপনার পেশেন্টদের মধ্যে, যে আমরা হ্যান্ড হাইজিন, রেগুলার নর্মাল হ্যান্ড হাইজিনও কিন্তু অনেকখানি ইনফেকশনটা কমায় দিতে পারে আর কি। ধন্যবাদ ডাক্তার চন্দন মিত্র, আপনাকে বিদায় দেব। তার আগে একটি প্রশ্ন করতে চাই যে আমরা সাধারণত দেখি যে বাংলাদেশের এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারে ফার্মাসিস্ট যিনি আসলে আমরা এ গ্রেড ফার্মাসি যাদেরকে বলি, তাদের একেবারে অনুপস্থিতি, তারা কোথাও নেই, তারা অন্তর্বিভাগেও নেই, বহির্বিভাগেও নেই। আমরা হয়তো সি গ্রেড বা ডিপ্লোমা এদেরকে দিয়ে চালাচ্ছি এবং তাদের বস হিসেবে কাজ করছেন চিকিৎসকরা, যেটি আসলে উল্টো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের টিমেও কাজ করছে ফার্মাসিস্ট, আবার একই সঙ্গে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের ওপরের লেয়ারে আসলে ফার্মাসিস্টরা আছে আর কি। মানে এই প্রচলনটা বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশ কি অনেক রোগ মোকাবেলায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা এই যে ওষুধের অপব্যবহারের ক্ষেত্রে? না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি বলবো না যে ফার্মাসিস্ট উপরে অথবা নিচে। আমরা এখানে মেডিসিনটা যেভাবে প্র্যাকটিস করি সেটা হচ্ছে একটা টিম স্পোর্ট, মানে উই আর এ টিম, রাইট? এখন ফিজিশিয়ান মে বি দ্য টিম লিডার, বাট আমরা সবার কথাকেই কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনি। সেটা হচ্ছে একটা নার্স হতে পারে, একটা ফার্মাসিস্ট হতে পারে, একটা ফিজিক্যাল থেরাপিস্ট হতে পারে, একজন স্পিচ থেরাপিস্ট হতে পারে। প্রত্যেকেরই কিন্তু একটা ভয়েস আছে এখানে, তাই না? এবং তারা যখন বলে, আমরা সবার সাথে কিন্তু কথা বলেই একটা রোগীর ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করি। তো আমরা যেমন, আমি একটু পিছনে যাব আপনার আগের প্রশ্নটার একটা উত্তর দিয়ে, তারপরে আবার আমি এখানে আসব। সেটা হচ্ছে ওই ডক্টর ফারজানা হক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদের এখানে প্রত্যেকটা হাসপাতালে একটা ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে, এবং তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করে যে আমরা হ্যান্ড হাইজিনটা মেনটেন করতেছি কিনা, বা আমরা কন্ট্যাক্ট প্রিকশনটা মেনটেন করতেছি কিনা। ধরেন আমাদের কোনো একটা রোগীর ঘরের বাইরে লাগানো আছে যে এমআরএসএ পজিটিভ বা কন্ট্যাক্ট প্রিকশন। এখন হ্যাঁ, আমি একজন ডাক্তার, আমি চলে গেলাম, আমাকে কে কি বলবে? আমি যদি একটা গাউন না পরে বা গ্লাভস না পরে আমি যদি রোগীর ঘরে যাই এবং ফেরত চলে আসি, আমি কিন্তু ধরেন ঘন্টা 2-3 মধ্যেই আমি একটা ফোন কল পাবো কিন্তু, যে তুমি ওই রোগীটাকে দেখতে গেলা, তুমি তো একটা গাউন পরে যাও নাই, ইউ ব্রোক দ্য প্রোটোকল অফ দ্য হসপিটাল। তাহলে সামবডি ইজ, মানে আমি ডাক্তার হলাম মানে যে আমি সবার উপরে এবং আমি যা খুশি তা আই ক্যান ডু এনিথিং, এটা কিন্তু আসলে না। এবং এই অ্যাপ্রোচটা, এই যে মানে একসঙ্গে রোগীর জীবনের সুস্থতা, আপনার সুস্থতা বা সুরক্ষা, বা মানে এখানে কেউ মানে অল ইন অল বলে কিছু নাই আসলে। এক্স্যাক্টলি। তো সেইটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আমি মানে কেউ আমাকে অবজার্ভ করতেছে, রাইট? আমি কিন্তু জানি না যে কে দূর থেকে হয়তো দেখছে, বা নার্সই হয়তো ফোন করে বলে দিছে যে ঠিক আছে, চন্দন মিত্র ওই ঘরে গেছে, সে কিন্তু গাউন টাউন পরে যায় নাই। সো সামবডি ইজ কলিং মি। আর এখন আপনার এই প্রশ্নের উত্তরে যেটা আমি বলতে চাই, যে এটা হচ্ছে একটা ডেফিনেটলি টিম স্পোর্ট, যে আমরা সবাই মিলে পেশেন্টের সেবা করছি, তাই না? প্রত্যেকেরই কিন্তু এখানে একটা স্পেসিফিক রোল আছে, যেমন নার্সের, যেমন ফার্মাসিস্টের, যেমন স্পিচ থেরাপিস্টের, যেমন ফিজিক্যাল থেরাপিস্টের, এবং যেমন আমি তো একজন ফিজিক্যাল থেরাপিস্ট স্পেশালিস্ট না, তাই না? কিন্তু আমি যদি পেশেন্টকে বলতে চাই এখন এই ব্যাপারে কোনো অ্যাডভাইস দরকার হয়, আমার ফিজিক্যাল থেরাপিস্টের পরামর্শ নিতে হবে। আমি কিন্তু এক ফার্মাসিস্ট না। এখন আমি ধরেন ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিকটা দিব, সেটার একটা লেভেল আমাকে চেক করতে হবে, লেভেলের উপরে ডিপেন্ড করে আইভি অ্যান্টিবায়োটিকের ডোজ অ্যাডজাস্ট করতে হবে। তো আমার চাইতে কিন্তু ফার্মাসিস্ট এই কাজটা ভালো করতে পারে। আমি যখন এই অ্যান্টিবায়োটিকটা দিব, আমি ন্যাচারালি ফার্মাসিস্টকে ইনভলভ করব। মানে আমার বক্তব্য এই জায়গাতে যে আমরা যে এই যে ফার্মাসিস্টদেরকে যে এই ট্রিটমেন্ট প্রোটোকলে যে বাদ দিয়ে রেখেছি, এটার ক্ষতি যে কত সীমাহীন সেটি হয়তো আমরা অনুমানও করতে পারবো না কত বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। এটাতে এই সুবিধাটা হয়, সেটা হচ্ছে যে আপনি যখন ওদেরকে ইনভলভ করবেন, আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। আর যদিও বাংলাদেশের কালচারে আমরা দেখি যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ রুমে ঢুকে গিয়ে তারপরে উনি ফিতা কেটে উদ্বোধন করেন, এটা হচ্ছে আমাদের কালচার। মানে এটি অবাক করার মতো ঘটনা হলো, এটি বাংলাদেশে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে আমাদের অনেক বিষয় সহজ করে দেবার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, এবং আমরা আবারও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি।
ডাক্তার ফারজানা শর্মী, আপনার কাছে জানবো যে কোভিডের কারণে যেমন ডক্টর চন্দন বলছিলেন যে আমাদের অক্সিজেনের সক্ষমতা বেড়েছে, হাসপাতালে হাসপাতালে অনেক কিছু পরিবর্তন হয়েছে, গণমাধ্যমের সচেতনতা অনেক বেশি বেড়েছে এবং পিএইচের মাধ্যমে আমরা বলতে পারি যে একটি মানে ক্রস বর্ডার যোগাযোগ আসলে বেড়েছে। যেমন আপনাদেরকে আমরা যত সহজে এখন পাচ্ছি বা আপনারা যতটুকু বাংলাদেশে আসলে মনে করেন যে আমাদের একটু কথা বলা উচিত, যোগাযোগ করা উচিত, এটা কিন্তু একসময় ছিল না, একটা সেপারেশন ছিল আর কি। সেক্ষেত্রে বাংলাদেশের কোন জায়গাগুলোতে আসলে সমাধান দরকার বা কোন জায়গাগুলোতে একটু উত্তরণ দরকার, মানে সেই জায়গা নিয়ে আমি যদি ইন্টারনাল মেডিসিনের সাইড থেকে কথা বলি, আপনারা আসলে এই দুই দেশের চিকিৎসক বা আরও সব দেশের চিকিৎসক, বাংলাদেশিরা যারা যেখানে আছেন প্রবাসী চিকিৎসক হিসেবে, মানে কি পরিবর্তন করতে চান বা এই নিয়ে উদ্যোগ কি আছে? এখন আমরা যারা মানে বাংলাদেশে হয়তো বা বাইরে কাজ করতেছে, হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ফ্যামিলি সবাই কিন্তু বাংলাদেশে বটেই। তা সুতরাং আমাদের একটা অন্যরকম একটা দায়িত্ব এবং ভালোবাসা দুটাই আছে এখানে। এবং নলেজ শেয়ারিং যেটা পিএইচএ অথবা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে, নলেজ ইজ পাওয়ার। এখন আপনার নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমরা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস ফোকাস করতে পারি। প্রথমত হচ্ছে গিয়ে আপনার জনসচেতনতা, যেমন ধরুন খুব একটা সিম্পল থিং যে আননেসেসারি ফার্মেসি থেকে ওষুধ না খাওয়া, কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া। যেমন ধরুন আমরা আগে তো এই ফার্মাসিগুলো বন্ধ করতে হবে আর কি, ওষুধের দোকান, সেটা তো আমরা আসলে করছি না। আমার কাছে মনে হয় যে আপনারা ধরেন মানে ঠিক বন্ধ করা না, আপনারা ধরেন কালচারটা চেঞ্জ করা। আপনি যদি আমেরিকাতেও খোঁজ নেন, আপনি খোঁজ নিলেই পাবেন, হয়তো আপনি 80,000 90,000-এর বেশি ফার্মাসি কিন্তু পাবেন না। বাংলাদেশের এই জনসংখ্যায় এই ছোট্ট একটি দেশে 4.5 লক্ষ ওষুধের দোকান বলা হচ্ছে আর কি, বিভিন্ন নামে। আপনি একটা মোড়ে গেলে দেখবেন যে 10টা দোকান আছে আর কি। মানে এটা বন্ধ না করা পর্যন্ত জনগণকে হয়তো আমরা সচেতন করে হয়তো পারবো না। এটি একটি বিষয়। অন্য আরো কি কি বিষয় হতে পারে বা আপনারা হয়তো কথা বলছেন, যোগাযোগ করছেন, এটা উত্তরণের চেষ্টা করছেন, সেই জায়গাগুলো কি? আমার কাছে মনে হয় যে আপনার পলিসিটা ডিটারমাইন করা, বিভিন্ন ধরনের পলিসি হতে পারে। যেমন ধরেন আপনার হসপিটালে যে মানে ফ্রেমওয়ার্কটা, হ্যাঁ, ইনফেকশন কন্ট্রোল, আমরা একটা যে ইম্পর্টেন্ট একটা কথা সেটা বললাম। এবং আপনার সেকেন্ড হচ্ছে কি ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। কোভিডের ক্ষেত্রে কিন্তু আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইডে অনেক মানুষ মারা গেছে, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে অনেক বেশি মানুষ মারা গেছে, কারণ আপনার ক্রিটিক্যাল কেয়ার যে ম্যানেজমেন্টটা, সেখানে কিন্তু আপনার যেহেতু দক্ষ জনবল ছিল না, সেটা আপনার ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, সেখানে একটা ফোকাস করা, দক্ষ জনবল ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট ক্ষেত্রে। আরেকটা আপনার ব্যাপার যেটা হওয়া, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স কেয়ার ম্যানেজমেন্ট অথবা প্যালেটিভ কেয়ার। দ্য রিয়েলিটি হচ্ছে গিয়ে কি আমরা তো আপনার সব রোগ কিন্তু কিওর করতে পারি না। কিছু কিছু রোগ আছে আপনার একটা টাইমের পরে আমরা যদি বেশি ট্রিটমেন্ট দেই তখন কিন্তু ক্ষতি হচ্ছে বেশি, যেটা আপনার উন্নত বিশ্বে আমরা বলি অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং অথবা প্যালেটিভ কেয়ার। সেটা আপনার খুব যদি সহজ ভাষাতে বলি, সেটা হচ্ছে কি ধরেন একটা রোগী যার ক্যান্সার আছে আর তার কোনো মানে আপনার ক্যান্সারের রোগী ট্রিটমেন্ট দিলে আর কোনো উপশম হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু তখন আমরা প্যালেটিভ কেয়ার করি। প্যালেটিভ কেয়ার মানে হচ্ছে, যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি যে বাংলাদেশের এই যে বেগম জিয়া আমাদের নেত্রী, ওনার যে এতগুলো সমস্যা, তাকে যে আমরা লন্ডন ক্লিনিকে বা অন্য কোথাও যে পাঠাচ্ছি, যারা হয়তো উনি এরপরে যে হাসপাতালে যাবেন যুক্তরাষ্ট্রে, আমরা শুনছিলাম যে তাকে জেরিয়াট্রিক পেশেন্টদেরকে আসলে ডিল করা হয়। তো সেখানে আমরা কয়েকদিন আগে এক ডাক্তারকে প্রশ্ন করছিলাম যে এই যে 79 বছর বয়স, তো উনি বলছিলেন যে ওই হাসপাতালটা এমনভাবে তৈরি করা, মানে তাদের কাছে এই 79 এটা আসলে অনেক বড় এজ না, মানে তারা ডিলই করছে আসলে এই ধরনের পেশেন্টকে, যাদের এই মাল্টি ফ্যাক্টোরিয়াল সমস্যা যাদের আছে আর কি। তো সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে ক্রিটিক্যাল কেয়ার বা এজেড পার্সনদের আসলে সুস্থ রাখা বা এই যে মৃত্যুর হাত থেকে সুরক্ষা দেওয়ার যে মেজারগুলো নেওয়া, এই জায়গাতে মনে হয় বাংলাদেশের দিক থেকে একটু ঘাটতি আছে। আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় আপনার সেটা আমরা দুইভাবে দেখতে পারি। এক হচ্ছে গিয়ে আমাদের মেন্টালিটি, আমরা ভাবি যে মানে আপনার 50 হয়ে গেছে, আমরা এখন বুড়া হয়ে গেছি, বয়স্ক মানে 60 হলে তো আরোই ভাবি আরো বেশি। কিন্তু আপনারা এখন যদি আমরা ওয়ার্ল্ড আমরা নাম্বারটা দেখি, সারা বিশ্বে কিন্তু আপনার অনেক বেশি রোগী বেড়ে যাচ্ছে আগের থেকে, যাদের বয়স 65-র উপরে। যেমন ধরেন লাস্ট উইকে আমি হসপিটালে কাজ করলাম, যখন আমার যে আপনার রোগীর লিস্ট ছিল 5 জনেরই বয়স 93-এর উপরে।
আমার একজন রোগী ছিল যার 102 বছর, আরেকজন রোগী ছিল 97। সুতরাং আপনার এখানে আমাদের দুইটা জিনিস ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে আমাদের মানে নলেজটা বাড়ানো, যে এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এই অনেক বেশি রোগী বাড়তেছে যাদের হয়তো বা বয়স 80-র উপরে। এবং দ্বিতীয়ত আপনার জেরিয়াট্রিক কেয়ার, উন্নত বিশ্বে কিন্তু আপনার ডেডিকেটেড ইউনিট থাকে জেরিয়াট্রিক কেয়ারের ক্ষেত্রে। তারা ধরেন ফোকাস করবে যে আচ্ছা রোগীটা কি হাঁটতে পারতেছে নাকি ঠিকমতো হসপিটালে, কারণ ফল একটা খুব কমন প্রবলেম জেরিয়াট্রিক রোগীদের ক্ষেত্রে। তারপর আপনার তাদের ভিশন, তাদের চোখে দেখা, তাদের কানে শোনা, খুব সিম্পল জিনিসগুলা, কিন্তু যখন বয়স আপনার 75-এর বেশি হয়ে যায় তখন সেটাই ইম্পসিবল হয়ে যায়। সুতরাং জেরিয়াট্রিক কেয়ার ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও। এই ক্ষেত্রে কি আপনারা যখন আসেন বা যুক্তরাষ্ট্রে যখন থাকেন, আপনাদের এই যোগাযোগটা কত বেশি হয় বা কাদের সাথে আপনাদের কথা হয়? আপনারা মেইনলি যেমন ধরেন আমি এখানে যখন আসতেছি আমরা দুটো নলেজ শেয়ারিং প্রোগ্রাম করব, একটা হবে গিয়ে সিলেটে, আরেকটা হবে গিয়ে ঢাকা মেডিকেলে। এগুলো মানে আপনার জাস্ট স্টার্টিং, এবং আমরা আশা করতেছি আমরা অনেক বেশি এরকম নলেজ শেয়ারিং কনফারেন্স করতে পারবো, যেখানে শুধু আমরা না, আমাদেরও অনেক কিছু শেখার আছে আমাদের বাংলাদেশি ডাক্তারদের কাছ থেকে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনি জানেন যে আমরা যুক্তরাষ্ট্রে এমনও দেখেছি যে যারা বাংলাদেশের চিকিৎসক যারা এমবিবিএস করেছেন তারা হয়তো কর্মক্ষেত্র হিসেবে যুক্তরাষ্ট্র বেছে নিচ্ছেন বা নিতে চান, যেমন আপনিও সেভাবে সেখানে গেছেন। তাদের জন্য কোনো আশার বাণী বা তাদের প্রসেসটা কীরকম, তারা কিভাবে যোগাযোগ করবে সেই সব? যেমন আপনি জানেন যে বাংলাদেশে একটি দুঃখজনক খবর হলো যে বাংলাদেশ কিন্তু অ্যাক্রিডিটেশন হারিয়ে ফেলেছে। 137টা মেডিকেল কলেজ হওয়ার কারণে, বেসরকারির অনেক মানহীন মেডিকেল কলেজ থাকার কারণে এখন কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন নাই। তার মানে বিদেশি যে স্টুডেন্টগুলো বাংলাদেশে আসতো তাদেরও আসার প্রবণতা কমেছে এবং বাংলাদেশিদের মধ্যে অনেকের আবার বিদেশ যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। মানে প্রেক্ষাপট যাই হোক না কেন, কেউ যদি স্বপ্ননোদিত হয়ে মনে করে যে আমি আমেরিকার একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটি হসপিটালে কাজ করতে চাই, তার কি রিকোয়ারমেন্টসগুলো দরকার? আপনার তার খুব একটা মানে লেন্দি প্রসেস। যেমন ধরেন আমি যখন এখান থেকে গ্র্যাজুয়েশন করে যাই, মোটামুটি আপনার এটার ইউএসএ মিলিয়ে ওদের এক একটা পরীক্ষা 10 ঘন্টা, সেটা দিতে হবে 4টা। তারপরে ওদের যে ট্রেনিংটা থাকে সেটা 4 বছর, এবং সেখানে আপনার সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা কাজ করা লাগে। একটু লেন্দি প্রসেস, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি একটু মানে আপনার পজিটিভ দিকে এখন দেখতে চাচ্ছি। যেমন ধরেন আমি 10 বছর আগে যখন এই জার্নি শুরু করি তখন কিন্তু ইন্টারনেটের অপশনটা অত বেশি ছিল না, কিন্তু এখন আপনার বাংলাদেশি হোক ডাক্তাররা যে কোনোভাবে সহজেই একটা ইউনিভার্সিটি খুলে দেখতে পারে যে আচ্ছা তাদের কি কি রিকোয়ারমেন্ট বা এই লাইসেন্সিং যে পরীক্ষা দিতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। যদিও আনফরচুনেট যে আমরা অ্যাক্রিডিটেশন হারাইছি, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি আপনার টিম ওয়ার্ক হিসেবে কাজ করি, হ্যাঁ, যে আমাদের বিভিন্ন যারা গ্র্যাজুয়েট, যারা বিভিন্ন মানে কান্ট্রিতে আছে, তারা যদি আমরা একসাথে হয়ে কাজ করি এবং আমরা যদি আপনার পজিটিভটা ইউজ করি, সম্ভব আর কি, অবশ্যই সম্ভব। আমেরিকাতে বাংলাদেশি চিকিৎসক এমন যারা এমবিবিএস করার পরে গেছেন, মানে যারা আগে থেকে সেখানে আছেন তাদের বিষয় বলছি না, এমন সংখ্যা কত বাংলাদেশে, মানে আমেরিকাতে? আপনাদের কোনো ডেটা বা আপনাদের নিজেদের ইন্টারনাল যোগাযোগ এরকম আছে কিনা? আমার যেটা জানা মতে সেটা ডেফিনেটলি আমাদের কাছে মানে আপনার অফিসিয়াল ডাটা নাই, কিন্তু মোটামুটি ধরেন 3-4 হাজার এরকম ডাক্তার আছে। আমাদের ইউএসএতে অন্যান্য যে দেশ যেমন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান থেকে বাংলাদেশি ডাক্তার অনেক অনেক কম, কিন্তু আশার বাণী হচ্ছে যে আগের থেকে অনেক বাড়ছে, এবং আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমরা অনেক বেশি আরো আপনার প্র্যাগমেটিক হব, এবং যেহেতু আপনার ওখানে একটা উন্নত বিশ্ব, আমরা অনেক কিছু জানতে পারি, এবং আলটিমেটলি আমরা নিজেরা ট্রেন হয়ে, কিন্তু আমাদের গোল হচ্ছে কি এখানে কিভাবে আমরা আমাদের রোগীদেরকে হেল্প করতে পারি। কিন্তু সংখ্যায় কম হলেও এমন কি আছে যে পজিশনাল দিক থেকে আমরা বেশি অনেক দূর অনেক জায়গায় এগিয়ে গেছি, আমাদের আন্ডারে অনেকে কাজ করছে অন্যান্য দেশের মানুষ, এই চিত্রগুলো আসলে কেমন? সেটা আপনার আগে থেকে অবশ্যই ভালো হচ্ছে। আপনার এখন একটা নির্দিষ্ট একটা ডাক্তার যারা আপনার এখান থেকে পাশ করে গেছে, আমেরিকাতে আছে, তারা অনেক ভালো পজিশনে আছে। যেমন ধরেন আমি যে হসপিটাল আছে সেখানে আমি একমাত্র মহিলা যে আপনার মেডিকেল ডিরেক্টর, এবং আমি একমাত্র মহিলা যে আপনার বাইরের হসপিটাল, বাইরের কান্ট্রি থেকে পাশ করে আসছে। এরকম আরো অনেকে আছেন যারা আপনার ওখানে অনেক বেশি হায়ার স্টাডি করতেছে এবং অনেক বেশি ভালো পজিশনে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে এসে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা প্রথমত আলোচনা শুরু করেছিলাম মেটানিউমো ভাইরাস নিয়ে, যেটি নিয়ে আসলেই তেমন কোনো আশঙ্কার কারণ নেই। আর একই সঙ্গে বাংলাদেশের বাইরে যেসব চিকিৎসকরা কাজ করছেন বা যেই কাজ করুক না কেন, তাদের মন তো আসলে বাংলাদেশে পড়েই থাকে। তারা নানাভাবে চেষ্টা করছেন বাংলাদেশের নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশকে দেয়া এবং বাংলাদেশ থেকে নেয়া, দুটোই চেষ্টা করছেন। তবে রাষ্ট্র যদি এগুলোকে আমলে না নেয় এবং যে রিকমেন্ডেশনগুলো আসলে বিভিন্ন সেমিনারে বা
বড় বড় কনফারেন্সে বলা হয়, এটি আমলে না নিলে বা বাজেট না বাড়ালে বা এগুলো নিয়ে অনেক বেশি সচেতন না হলে আমরা হয়তো সেই তিমিরেই থেকে যাব। আমরা চাই যে অন্তত আমাদের অসচেতনতার কারণে, আমাদের মিসম্যানেজমেন্টের কারণে আমরা একটি রোগীরও যেন প্রাণ না হারায়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।